মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে ত্রিমুখী সামরিক উত্তেজনা শুরু হয়েছে তা কেবল মানচিত্রের সীমানায় আটকে নেই। এই আগুনের উত্তাপ খুব শীঘ্রই বাংলাদেশের সাধারণ মানুষের রান্নাঘর, বাজারের থলে এবং পকেটের ওপর সরাসরি আঘাত হানতে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের নবগঠিত বিএনপি সরকার এবং তারেক রহমানের জন্য এটি একটি বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্নিপরীক্ষা হতে চলেছে। যখনই মধ্যপ্রাচ্যে কোনো বড় ধরনের যুদ্ধ শুরু হয়, ইতিহাস সাক্ষ্য দেয় যে এর খেসারত দিতে হয় সারা বিশ্বকে, বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা দেখার চেষ্টা করব এই সংঘাত যদি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় তবে বিশ্ব অর্থনীতিতে ঠিক কী ধরনের সুনামি ধেয়ে আসবে এবং বাংলাদেশের সামনে ঠিক কতটা কঠিন সময় অপেক্ষা করছে। আবেগ নয়, বরং নিখুঁত ডেটা এবং অর্থনীতির জটিল সমীকরণ দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করা যাক। এই যুদ্ধের সবচেয়ে বড় আতঙ্কের নাম কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র নয়, বরং মানচিত্রের একটি ক্ষুদ্র বিন্দু যার নাম হরমুজ প্রণালী। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, একটি সামান্য জলপথ কিভাবে পুরো বিশ্বের ভাগ্য নির্ধারণ করতে পারে? উত্তরটি হল পরিসংখ্যানে। এই পথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল এবং বিশাল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহন করা হয়। এটি পুরো বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 20%। ইরান যদি তাদের অস্তিত্বের সংকটে পড়ে এবং এই প্রণালীটি বন্ধ করে দেয় কিংবা এই অঞ্চলের তেল উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা হয়, তবে বিশ্ব অর্থনীতি আক্ষরিক অর্থেই স্থবির হয়ে পড়বে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় তেলের দাম এক রাতেই কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এমনকি 2017 সালে সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার সময়ও বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের লাভ আমরা দেখেছি। হরমুজ প্রণালী যদি সাময়িকভাবেও বন্ধ হয়, তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এমন এক পর্যায়ে পৌঁছাবে যা সামাল দেওয়ার সক্ষমতা বিশ্বের খুব কম দেশেরই আছে। এবার বাংলাদেশের প্রেক্ষাপটে আসি। এই যুদ্ধের আঁচ আমাদের গায়ে কিভাবে লাগবে? প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটি আসবে জ্বালানি খাতে। বাংলাদেশ একটি চরম জ্বালানি আমদানি নির্ভর দেশ। আমাদের বিদ্যুৎ উৎপাদনের বিশাল একটি অংশ প্রাকৃতিক গ্যাস এবং তেলের ওপর দাঁড়িয়ে আছে। বিশেষ করে আমরা এলএনজি এবং পরিশোধিত জ্বালানি তেলের জন্য বিদেশের ওপর নির্ভরশীল। আমাদের এলএনজি আমদানির প্রধান উৎস হল কাতার এবং ওমান। উদ্বেগের বিষয় হল, ইতিমধ্যেই কাতার এবং ওমানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের পক্ষ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে। কাতার থেকে যে জাহাজগুলো এলএনজি নিয়ে বাংলাদেশে আসে, তাদের একমাত্র পথ হল এই বিতর্কিত হরমুজ প্রণালী। জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে এই পথ দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে বাংলাদেশে এলএনজি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এমনিতেই গত কয়েক বছরে শিল্প খাতে গ্যাসের দাম বারবার বাড়ানো হয়েছে। এখন যদি আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়ে, তবে সেই বাড়তি খরচের বোঝা ব্যবসায়ীদের কাঁধেই পড়বে। এর ফলে শিল্প উৎপাদনে বড় ধরনের ধস নামতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্টস খাতের ওপর। জ্বালানির দাম বাড়লে তার একটি চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল প্রতিক্রিয়া শুরু হয়। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যায়। ট্রাক বা লরির ভাড়া বাড়লে আপনার বাড়ির পাশের বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য, শাকসবজি এবং চাল ডালের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। কৃষিতে সেচের খরচ বাড়বে, যা খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। বাংলাদেশ গত 2 বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে। ডক্টর মুহাম্মদ ইউনুস এই মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতি এখনও নাজুক। আমাদের অর্থনীতি এখন স্ট্যাগফ্লেশন বা স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাচ্ছে, অন্যদিকে মূল্যস্ফীতি বা জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে যে ডলার সংকট এবং সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল, আমরা এখনও তা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। এমতাবস্থায় ইরান ইসরায়েল সংঘাত আমাদের জন্য সেই ঘরপোড়া গরুর সিঁদুরে মেঘ দেখার মতো আতঙ্ক তৈরি করেছে। বিশ্বব্যাংকের একটি পূর্বাভাস অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার কারণে এবছর দেশে চরম দরিদ্র মানুষের সংখ্যা 30 লাখ পর্যন্ত বেড়ে যেতে পারে। এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য আরও বাড়লে সাধারণ মানুষের ভোগান্তির কোনো শেষ থাকবে না। শুধু জ্বালানি নয়, যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্য ব্যাহত হলে আমাদের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক বা আরএমজি খাত ভয়াবহ বিপদে পড়বে। আমাদের অর্থনীতি চরমভাবে রপ্তানি নির্ভর। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বা সমুদ্রপথে পণ্য পরিবহনে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সময়মতো পোশাক পৌঁছানো সম্ভব হবে না। এর ফলে ক্রেতারা তাদের ক্রয় আদেশ বা অর্ডার বাতিল করতে পারে অথবা বড় ধরনের মূল্য ছাড় দাবি করতে পারে। দীর্ঘমেয়াদে আমরা আমাদের বাজার এবং কাস্টমার দুই হারাতে পারি। ডলার সংকটের এই ক্রান্তিকালে রপ্তানি আয় কমে যাওয়া হবে আমাদের অর্থনীতির মরণ কামড়। বিএনপির নতুন সরকারের জন্য এটি একটি পাহাড় সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আমাদের অর্থনীতির আরেকটি প্রধান স্তম্ভ হল প্রবাসী আয় বা রেমিট্যান্স। মধ্যপ্রাচ্য হল বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। সেখানে আমাদের লাখো লাখো রেমিট্যান্স যোদ্ধা কাজ করেন। যদিও ইরান বা ইসরায়েলে আমাদের সরাসরি অনেক শ্রমিক নেই, কিন্তু যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিচ্ছে এবং ইরান যেভাবে মুসলিম দেশগুলোর সংহতি চাইছে, তাতে এই সংঘাত দ্রুত একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। যদি ওমান, কাতার বা সৌদি আরবের মতো দেশগুলো এই যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশীদার হয়ে পড়ে, তবে সেখানকার নির্মাণ শিল্প, আবাসন খাত এবং পরিষেবা খাত সম্পূর্ণ স্থবির হয়ে যাবে। এতে করে আমাদের প্রবাসী শ্রমিকরা কাজ হারাবেন এবং দেশে রেমিটেন্স পাঠানোর সামর্থ্য হারাবেন। সাম্প্রতিক হিসাব অনুযায়ী ওমান আমাদের প্রবাসী আয়ের ৬ষ্ঠ বৃহত্তম উৎস। যুদ্ধ পরিস্থিতিতে এসব দেশে নতুন কর্মী নিয়োগ বন্ধ হয়ে যেতে পারে, ফ্লাইট বাতিল হতে পারে এবং সামগ্রিকভাবে রেমিটেন্সের প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। এটি সরাসরি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের টান দেবে। এত সব সংকটের সাথে মরার ওপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য নীতি। ট্রাম্প আমেরিকা যুক্তরাষ্ট্রে আমদানির ওপর উচ্চ হারে শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন, যা বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে আরও বিশৃঙ্খল করে তুলছে। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ডামাডোল, অন্যদিকে আমেরিকার এই রক্ষণশীল বাণিজ্য যুদ্ধ, সব মিলিয়ে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন। বিশ্ব অর্থনীতি এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যের ব্যয় বেড়ে যাওয়া এবং প্রবাসী আয় কমে যাওয়ার বহুমুখী নেতিবাচক প্রভাব বাংলাদেশের ওপর পড়বে। এখন প্রশ্ন হল, বাংলাদেশের এই নতুন সরকার কি করছে? অনেকের মতে বর্তমান সরকার এখনও দেশ গঠনের চেয়ে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ বা নিয়োগ প্রক্রিয়ায় বেশি মনোযোগী। মন্ত্রিসভায় বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। এই সংকট মোকাবিলায় সরকারকে এখনই বিকল্প জ্বালানির উৎস খুঁজতে হবে। এলএনজি সরবরাহের জন্য নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী চুক্তি নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় কথা, আমদানি নির্ভর জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বহুগুণ বাড়াতে হবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রিজার্ভ ব্যবস্থাপনায় চরম সতর্কতা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান নেতৃত্ব নিয়ে যে বিতর্ক রয়েছে, তা কাটিয়ে উঠতে অভিজ্ঞ অর্থনীতিবিদ যেমন আহসান এইচ মনসুরকে সঠিক দায়িত্বে বহাল রাখা বা বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া জরুরি হতে পারে। অন্যথায় বাজার দর নিয়ন্ত্রণ এবং ডলারের সংকট মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়বে। সার্বিক বিশ্লেষণে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কেবল দূর দেশের কোনো লড়াই নয়, এটি আপনার আমার বাড়ির খাবার টেবিল পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে। বিশ্ব অর্থনীতি যে ঝনের কবলে, বাংলাদেশ সেই ঝাপটা থেকে মুক্ত নয়। সরকার এবং নীতি নির্ধারকদের এখনই এই প্রসম্ভাব্য অর্থনৈতিক সুনামির জন্য একটি জরুরি প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করতে হবে। সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হয়, এই বিশাল সংকট মোকাবিলায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কি দেশের অর্থনীতিকে সঠিক দিশা দিতে পারবে? তারা কি ডক্টর মোহাম্মদ ইউনুস বা জামায়াতি ইসলামের মতো শক্তিগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় অর্থনৈতিক রক্ষা কমিটি গঠন করবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আর এই ধরনের গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন।